আর বেশি বাকি নেই রাজ্যের ভোটের, অর্থাৎ বিধানসভা নির্বাচন বলা যেতে পারে ঘাড়ের ওপর এসে নিঃশ্বাস ফেলছে। এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন রাজ্য রাজনীতির বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের জল্পনা আর কল্পনা তৈরি হচ্ছে। কেননা এই মুহূর্তে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় আছে এবং কলকাতায় তারা বিভিন্ন কর্মসূচি, নির্বাচনের নানা প্রক্রিয়া এবং বিভিন্ন রাজনৈতিক শাসক তথা বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে নানান রকমভাবে বৈঠক করছেন। আশা করি এই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন কলকাতা থেকে ফিরে দিল্লিতে যাবে, দিল্লিতে গিয়ে তারা সমস্ত বিষয় এবং সমস্ত সম্ভাব্য বিষয়গুলি পরিকল্পনা এবং পর্যালোচনা করার পর তারা দেখবেন যে কি হতে চলেছে, আগামী দিনে কি ঘটনা ঘটবে, আগামী দিনে কোন পথে যেতে চলেছে এই অবস্থা। সব মিলিয়ে বলা যেতে পারে যে নির্বাচন কমিশনের এই অবস্থা, নির্বাচন কমিশনের এই দিক বিদিক এবং নির্বাচন কমিশনের নির্বাচনী নির্ঘণ্ট। কেননা আমরা ইতিমধ্যেই জেনেছি আগামী 7ই মের মধ্যে সরকার নির্বাচিত হতে হবে এবং শপথ গ্রহণ করতে হবে, তা না হলে বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। তারপরে যা যা প্রশাসনিক এবং যা যা সাংবিধানিক প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া তো হবেই, সেই কথা নয় এই ভিডিওর ক্ষেত্রে অপ্রাসঙ্গিক, এখানে বেশি আলোচনা করলাম না। আসল বিষয় এটাই হলো যে বিধানসভা ভোট যে হবে তার আগে এসআইআর পদ্ধতি, এসআইআর প্রক্রিয়া চলছে। এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করেই বিধানসভা ভোট হবে, এইটুকু এখনো পর্যন্ত স্থির আছে এবং সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে সমস্ত কিছু। বিধানসভা ভোটের জন্য 294টা আসনের এক একটি আসনের এক এক রকমের আঙ্গিক আছে, এক একটি আসনের মধ্যে এক একটি রকমের রসায়ন বা এক একটি আসনের মধ্যে এক একটি আসনের কেমিস্ট্রি আছে। তো সুতরাং এই কেমিস্ট্রিগুলোর মধ্যে দিয়ে দেখলে বুঝতে পারা যাবে ঠিক কোন দিকে এগোতে হবে, কোন দিকে কি করলে বিধানসভা ভোটের পুরো বিষয়টি সম্পন্ন হবে। এই মুহূর্তে শাসক বিরোধী অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি প্রায় উঠে পড়ে লেগেছে নির্বাচনী রণকৌশল তৈরি করতে। এই নির্বাচনী রণকৌশল তৈরি করতে গিয়ে দেখা যাবে যে নানান রকমের সমস্যার সমাধান হতে পারে। সব মিলিয়ে বলা যেতে পারে এই বিধানসভা ভোট একটা গুরুত্বপূর্ণ দিকে বাঁক নিতে চলেছে। 294টা কেন্দ্র, এক একটা কেন্দ্রের এক এক রকমের সমস্যা, এক একটা কেন্দ্রের এক এক রকমের সমাধান, এক একটা কেন্দ্রের এক একটা মানুষের এক এক রকমের চাহিদা, এই সমস্ত কিছু মিলিয়েই তৈরি হচ্ছে যে কোন বিধানসভা কি কি জিনিস আলোচনা করা হবে, কোন বিধানসভার ক্ষেত্রে কোন কোন জিনিস বিশেষভাবে উল্লিখিত হবে। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই বিধানসভার ক্ষেত্রে যা যা ঘটনা বা বিধানসভা ভোটের ক্ষেত্রে যা যা বিষয় আছে সেই বিষয়গুলি সব দিক থেকে বিচার এবং বিশ্লেষণ করলে একটি নতুন রকমের রূপ ধারণ করে থাকে এবং এই নতুন রকমের রূপে কি কি হতে পারে। যেমন যদি ধরা যেতে পারে নন্দীগ্রামে কি হবে, নন্দীগ্রামে সম্ভবত যা সম্ভাবনা তাতে ধরেই নেওয়া যেতে পারে যে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হবেন শুভেন্দু অধিকারী। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি মনে প্রাণে চান যে কোনো রকমভাবে হোক মেদিনীপুরের আসনটা যেন তিনি পান, কেন এই মেদিনীপুর আসন থেকেই তিনি সাংসদও হয়েছিলেন এবং বিধায়কও হয়েছিলেন। ফলে তার এই আসনটির ওপর তার সবথেকে বড় কন্ট্রোল আছে, এই আসনের চরিত্র তিনি জানেন এবং এই আসনের সমস্ত রকমের যে ঘটনার পরিসংখ্যান, এই সমস্ত বিষয়গুলি একই রকমভাবে একই রকম পথে বয়ে চলেছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে কি হবে না হবে সেটা তো বিজেপির শীর্ষ মহলই এই মুহূর্তে ঠিক করবে, বা বিজেপির যে নির্বাচনী কমিটি আছে সেই নির্বাচনী কমিটি ঠিক করবে যে আগামী দিনে কি হবে এবং আগামী দিনে কোন কোন ঘটনা ঘটবে। তো সেই ঘটনাগুলো দেখাই যাবে। কিন্তু রাজ্যের সব থেকে বড় ঘটনা হলো ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে অ্যাকচুয়ালি দেখা যায় যে কি কি এই ক্ষেত্রে আছে। কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারে বারে ছুটে গিয়েছেন,
বারে বারে ভবানীপুরটাকে টার্গেট করছেন, ভবানীপুরটাকে বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য নানা রকমের ঘটনা প্রবাহ, নানা রকমের ঘটনা ঘনঘটা চলছে। কিন্তু বারে বারে কোনো জায়গা থেকেই কোনো খবর আসেনি যে শুভেন্দুই কি আদৌ ভবানীপুর থেকে দাঁড়াবে, নাকি না ভবানীপুর থেকে দাঁড়াবার জন্য অন্য কোনো কিছু পরিকল্পনা তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে তিনি দোলের দিনও ভবানীপুরে জনসংযোগ তৈরি করেছেন এবং বারে বারে তিনি ভবানীপুরে বিজেপির রাস্তা মসৃণ করার জন্য যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, বিষয়টি এখনো জল্পনা স্তরে আছে, বিজেপি এই বিষয়ে কিচ্ছু জানায়নি বা কোনো খবরও নেই। অবশ্যই প্রার্থীর তালিকা ঘোষণা হলে সমস্ত বিষয়টি পরিষ্কার হবে, অর্থাৎ দুধ কা দুধ পানি কা পানি। ততক্ষণের জন্য একটু অপেক্ষাই না করি আমরা।